এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে চারজন স্পিনারকে খেলালো বা স্পিন কোয়ার্ট্রেট বলতে পারেন, আপনারা মনে করে দেখতে পারেন কি এর আগে ভারত শেষবার কবে চারজন স্পিনারকে নিয়ে একসাথে তাদের একাদশ গড়েছে? সেটা টেস্ট ক্রিকেট বলুন, ওয়ান ডে ক্রিকেট বা টি-20 ক্রিকেট। মানে ওয়ান ডে বা টি-20 কথা তো ছেড়ে দিলাম, লিমিটেড ভার্সনের ক্রিকেটে এটা বলতে গেলে কার্যত এক প্রকার অসম্ভব। কিন্তু টেস্ট ক্রিকেটে মানে এইরকমও কি কখনো দেখেছেন? আমার জানা বা ভাষ্যমতে আমার জবে থেকে আর কি জ্ঞান হয়েছে, জবে থেকে আমি ক্রিকেট দেখতে বা বুঝতে শিখেছি, আমার তো মনে পড়ছে না যে ভারত চারজন স্পিনারকে নিয়ে তাদের একাদশ গড়েছে। চারজন পেস বোলারকে নিয়ে ওই অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকার কন্ডিশনে তাদের একাদশ সাজিয়েছে অনেকবার আমি দেখেছি। ইভেন পাঁচজন পেস বোলারকে নিয়েও একাদশ সাজাতে দেখেছি, কিন্তু চারজন স্পিনারকে নিয়ে একাদশ সাজিয়েছে আমার কিন্তু মনে পড়ছে না। আমরা দেখেছি দেশের মাটিতে ভারত তো স্পিন বান্ধব উইকেট বানিয়ে খেলতে ভালোবাসে, পার্টিকুলারলি সেনা কান্ট্রিগুলোর এগেনস্টে। অশ্বিন আর জাডেজা তো একদম কনফার্ম স্পিন জুটি হিসেবে একাদশে থাকতোই। তাদেরকে অ্যাসিস্ট করার জন্য ওই জায়গায় থাকতো কখনো কখনো জয়ন্ত যাদব, কখনো ওই আকসার প্যাটেল, কখনো ওই ওয়াশিংটন সুন্দর, কিংবা তার আগে প্রজ্ঞান ওঝা। এদেরকে আমরা দেখেছি ওই অশ্বিন আর জাডেজার সাথে জুটি বাঁধতে। এছাড়া তার আগে যখন ওই কুম্বলে বা হরভজন আর কি খেলতো, এরাও তো আর কি জুটি বেঁধেই আর কি ভারতের টেস্ট দলে খেলতেন। এদের সাথে ওই একজন আর কি থার্ড স্পিনার হিসেবে খেলানো হতো, যদি আর কি উইকেটটা একটু বেশি স্পিন ফ্রেন্ডলি হতো। কিন্তু চারজন স্পিনারকে নিয়ে ভারত তাদের একাদশ গড়েছে, তাও আবার কোনো টেস্ট ম্যাচে, তাও আবার ভারতের মাটিতে, আমার কিন্তু একেবারেই মনে পড়ছে না। তো এইবার খুবই সারপ্রাইজিং একটা ডিসিশন ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে নেওয়া হয়েছিল। বলতে পারেন চারজন স্পিনারকে খেলানোর পরিকল্পনা কিন্তু তাদের ছিল না। তারা কিন্তু ওই তিনজন স্পিনারকেই কন্টিনিউ করতে চাইছিল। ওই গ্রুপ পর্বের লাস্ট ম্যাচে বরুণ চক্রবর্তীকে ওই জায়গায় একটা সুযোগ দিয়ে তারা দেখতে চাইছিল যে তিনি ঠিক কেমন পারফরমেন্স করছেন বা কেমন শেপে রয়েছেন, কারণ ওই লাস্ট ম্যাচটা কিন্তু একবারেই গুরুত্বহীন ছিল ভারতের ওই সেমিফাইনালে ওঠার রেসে। তো ওই জায়গায় বরুণ চক্রবর্তী একটা পড়ে পাওয়া যে তিনি সুযোগ পেলেন, ওখানেই যে আর কি অনবদ্য পারফরমেন্স করে দিলেন, একবারে ম্যাচ উইনিং পারফরমেন্স ডেলিভার করে তিনি ওই জায়গায় যে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেলেন পাঁচটা উইকেট শিকার করে। তারপরেই আর কি বলতে গেলে ভারতের টিম ম্যানেজমেন্ট ওই সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচে বরুণকে ছাড়া তাদের একাদশটা গড়ার ওই সাহসটা দেখায়নি। খেয়াল করে দেখবেন পাকিস্তান আর বাংলাদেশ এই দুই ম্যাচে কিন্তু ভারত তিনজন স্পিনারকেই খেলেছিল। আকসার ব্যাটেল আর ওই মানে রবীন্দ্র জাডেজা তো স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ছিল, একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে ওই জায়গায় ছিল কুলদীপ যাদব। কিন্তু খেয়াল করে দেখবেন ওই প্রথম দুই ম্যাচে মানে যেখানে ভারত তিনজন স্পিনার নিয়ে খেলেছিল, সেখানে দুই ম্যাচ মিলিয়ে স্পিনাররা নিয়েছিল মোট 7 উইকেট। কিন্তু খুবই সারপ্রাইজিং করে একটা ব্যাপার, পরের তিন ম্যাচে যেখানে বরুণ চক্রবর্তীকে ভারত তাদের একাদশে যুক্ত করলো হার্ষিত রানার পরিবর্তে, ওই জায়গায় পরের তিন ম্যাচে ভারতের স্পিনাররা মোট নিয়েছেন 19টা উইকেট। মানে হিসাব করে দেখা যাচ্ছে প্রথম দুই ম্যাচে গড়ে প্রত্যেক ম্যাচে স্পিনাররা নিয়েছে 3.5টা উইকেট, আর পরের তিন ম্যাচে স্পিনাররা গড়ে প্রত্যেক ম্যাচে নিয়েছে 6টারও বেশি উইকেট। মানে বরুণ চক্রবর্তী একাদশে এসে ওই রকম যে একটা মানে ম্যাজিক্যাল পারফরমেন্স তিনি যে করে দিলেন নিউজিল্যান্ডের এগেনস্টে ম্যাচটাতে, তারপরেই বলতে গেলে ভারতের বাকি তিন স্পিনারও ওই জায়গায় আর কি নিজেদেরকে অনুপ্রাণিত করলেন। ওই জায়গায় তারাও আর কি তাদের দিক থেকে বেস্ট আউটপুটটা ডেলিভার করার চেষ্টা করলেন, আর যার লাভটা কিন্তু আখেরে এই ভারতীয় দলই পেল। ওই জায়গায় তারা কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন হয়ে একবারে বাড়ি ফিরল। আমি মনে করি ভারতের এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এই চারজন স্পিনারের ওই রোলটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনারা খেয়াল করে দেখবেন ভারতের এই চারজন স্পিনারের রোলটা কিন্তু ছিল মানে কিছুটা ডিফারেন্ট। মানে ওই জায়গা থেকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার মনে হয় তাদের মানে উদ্দেশ্যে বার্তাটা খুবই ক্লিয়ার ছিল। খেয়াল করে দেখবেন পাওয়ার প্লেতে আকসার প্যাটেল আর বরুণ চক্রবর্তী এই দুজন কিন্তু এসে যথেষ্ট ইম্প্যাক্টফুল পারফরমেন্স জেনারেট করেছেন। বাংলাদেশের এগেনস্টে ম্যাচটার কথা ভেবে দেখুন, আকসার প্যাটেল ওই 9th ওভারে বল করতে এসে পরপর 2 উইকেট তুলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছিলেন। কিন্তু খুবই আনলাকি বলবো যে তিনি হ্যাট্রিকের চান্স পাও ওই জায়গায় রোহিত শর্মা তার ক্যাচটা ফেলে দিয়েছিল, যার কারণে নিশ্চিত হ্যাট্রিকটা থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। আর এছাড়া আমি বলবো বরুণ চক্রবর্তী ওই অস্ট্রেলিয়ার এগেনস্টে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে তিনি ট্রাভিস হেডকে ফিরিয়ে দিয়েছিলেন। ট্রাভিস হেডের মতো এত গুরুত্বপূর্ণ একজন ব্যাটার যিনি কিনা মানে একেবারে তখন তার আগে বেশ ভালো টাচেই ছিলেন, বড় বড় শট খেলছিলেন। তো ওই জায়গায় ট্রাভিস হেডকে আর কি ফেরানোটা কতটা আর কি গুরুত্বপূর্ণ ছিল ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে, ওই গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী উইদিন দ্য ফার্স্ট পাওয়ার প্লে। আর এছাড়া ফাইনাল ম্যাচের কথাও যদি ধরেন, নিউজিল্যান্ডের ওই ওপেনিং জুটিতে 57 রান উঠে গেছিল, বেশ তখন আর কি মেরে উইকেট খেলছিলেন ওই রাচিন রবীন্দ্র আর উইলিয়ং। ওই পার্টনারশিপটাকেও কিন্তু ভাঙন ধরেছিলেন ওই পাওয়ার প্লের মধ্যে এই বরুণ চক্রবর্তী। আর এছাড়া মিড ওভার্সের কথা যদি আমি ধরি, মিড ওভার্সে কিন্তু চারজন স্পিন বোলারই অনবদ্য পারফর্ম করেছেন। পার্টিকুলারলি রবীন্দ্র জাডেজা তিনি যেরকম একবারে নিরলস বোলিং করে গেছেন, তা আমরা দেখেছি রোহিত শর্মা তাকে দিয়ে ওই জায়গায় লম্বা লম্বা স্পেলে বোলিং করেছেন, 7 ওভার 8 ওভার 9 ওভার। আর জাডেজাও কিন্তু টানা বোলিং করে উইকেটের এক পাশ থেকে ওই জায়গায় মানে প্রেশার ক্রিয়েট করে গেছেন প্রতিপক্ষ ব্যাটারদের উপর, উইকেট টু উইকেট করিডোর মেনটেন করে লাইন লেন্থটাও খুব ভালোভাবে তিনি মেনটেন করেছিলেন। যার কারণে দেখা গেছে জাডেজা খুব বেশি উইকেট হয়তো তিনি পাননি, এই গোটা টুর্নামেন্টে মাত্র 5 উইকেট তিনি পেয়েছেন, কিন্তু তার ইকোনমি ছিল যথেষ্ট ডিসেন্ট। তো তিনি ওই জায়গায় যে আর কি মানে রান আটকানোর যে কাজটা উইকেটের এক পাশ থেকে করে গেছিলেন, যার ফলে উইকেটের অপর পাশ থেকে আসা অন্যান্য বোলাররা মানে অ্যাটাকিং বোলিং করে তারা ওই জায়গায় মানে ব্যাটারদের প্রলুব্ধ করে বলতে গেলে মানে বড় শট খেলার লোভ দেখেই তারা উইকেটগুলো অ্যাট দ্য সেম টাইম জেনারেট করে দিয়েছেন।
আর এছাড়া বরুণ চক্রবর্তীর আমি আরেকটা পারফরমেন্সের কথা যদি ধরি, নিউজিল্যান্ডের এগেনস্টে গ্রুপ পর্বের ম্যাচটার কথা, ওখানে ভারতের ওই 250 রানের টার্গেট চেস করতে নামে নিউজিল্যান্ড কিন্তু খুব ভালো একটা অবস্থানে চলে গেছিল। ইভেন তখন তো আর কি মনে হচ্ছিল নিউজিল্যান্ড যেন ফেভারিট, যখন উইলিয়ামসন উইকেটের এক পাশ আগলে রেখে খুব ভালো মতো একটা ইনিংস তিনি খেলছিলেন। ঠিক তখন ওই 35 আর 37 নম্বর ওভারে বল করতে এসে বরুণ চক্রবর্তী পরপর 2 ওভারে তুলে নিলেন ওই গ্লেন ফিলিপস আর মাইকেল ব্রেসওয়েলের উইকেটটা। ওইখানে যে নিউজিল্যান্ড 6-6টা উইকেট হারিয়ে ফেললো, ওইখানেই বলতে গেলে তারা ম্যাচ থেকে টোটালি ব্যাকফুটে চলে গেল, যার কারণে পরবর্তীতে নিউজিল্যান্ড কিন্তু ওই মানে রান চেস করার যে স্বপ্নটা তারা দেখছিল ওটাও পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল। আর এরপর রবীন্দ্র জাডেজার একটা পারফরমেন্সের কথা আমার মনে পড়ছে অস্ট্রেলিয়ার এগেনস্টে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে। ওইখানে কিন্তু জাডেজা দুইটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল উইকেট তুলে নিয়েছিলেন। আমার মনে আছে লাবুশেন আর স্টিভ স্মিথের মধ্যে একটা 56 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। লাবুশেন খুব ভালো টাচে আর কি মানে তাকে দেখে মনে হচ্ছিল। ঠিক তখন ওই সময় ওই গুরুত্বপূর্ণ মোমেন্টে লাবুশেনের উইকেটটা তুলে নিয়েছিলেন ওই রবীন্দ্র জাডেজা, যার ফলে লাবুশেনকেও তিনি ফিরিয়েছিলেন, পার্টনারশিপটাকেও ব্রেক করেছিলেন। আর এরপর জশ ইংলিশের গুরুত্বপূর্ণ উইকেটটাও তুলেছিলেন তার কয়েক ওভার পর এই রবীন্দ্র জাডেজাই। ওই মিড ওভার্সে এইরকম যে আর কি গুরুত্বপূর্ণ যে ছোটো ছোটো রোলগুলো প্লে করেছে এইবারের আর কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্পিনাররা, এগুলোই বলতে গেলে কার্যত দিন শেষে ভারতের সাফল্যের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। আর এছাড়া আমি যদি ওই ডেথ ওভার্সের কথা ধরি, এখানে কিন্তু আবার স্পেশালিস্ট বোলার হিসেবে মানে ভারতের স্পিনারদের মধ্যে থেকে কাজ করেছেন কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী। কুলদীপ যাদবকে আপনি ওই পাকিস্তানের এগেনস্টে ম্যাচটার কথা একটু মনে করে দেখুন, ওইখানে কিন্তু ওই মানে ডেঞ্জারাস তখন ওই মানে সালমান আলী আঘা যিনি তখন ফ্লারিশ করবেন এইরকম আর কি মানে জন্য তিনি প্রিপেয়ার হচ্ছেন, ঠিক তখন ওই জায়গায় আর কি কুলদীপ যাদব একটা আর কি গুগলি দিয়ে পুরোপুরি বোকা বানালেন এই সালমান আলী আঘাকে। ওই সালমান আলী কিন্তু ওই জায়গায় বড় শটই খেলতে গেছিলেন কুলদীপকে, কিন্তু গুগলিটা রিড করতে না পেরে তিনি ওই জায়গায় ক্যাচ আউট হয়ে গেছিলেন। আর এর ঠিক পরে পরে শাহিন আফ্রিদিকেও ফিরিয়ে দিয়েছিলেন এই কুলদীপ। তারপর নাসিম শাহ যিনিও কিনা টুকটাক ব্যাটিং করতে পারেন, বড় বড় শট খেলতে পারেন, তার উইকেটটাও তুলে নিয়ে পাকিস্তান যেটুকু আর কি বড় রান করার স্বপ্ন দেখছিল ওটাও কুলদীপ ওই জায়গায় পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছিল। আর এরপর বরুণ চক্রবর্তীর কথা বলতে হবে অস্ট্রেলিয়ার এগেনস্টে সেমিফাইনাল ম্যাচে অ্যালেক্স ক্যারির সাথে বেন ডোয়ারসুইসের একটা 34 রানের পার্টনারশিপ হয়ে গেছিল। তো ওই জায়গায় পার্টনারশিপটাকে ভাঙন ধরানোর কিন্তু খুবই প্রয়োজন ছিল টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে। ওই পার্টনারশিপটাকেও কিন্তু ব্রেক করেছিলেন এই বরুণ চক্রবর্তী। আর এছাড়া বরুণ চক্রবর্তী খেয়াল করে দেখবেন এই টুর্নামেন্টে তিনি কিন্তু বড় বড় পার্টনারশিপগুলো ব্রেক করেছেন। ওই আমি বললাম ওই মানে নিউজিল্যান্ডের এগেনস্টে ফাইনাল ম্যাচটায় ওই ওপেনিং জুটিতে কিন্তু 57 রান হয়ে গেছিলো, ওই পার্টনারশিপটাকে যেমন ব্রেক করেছেন। তারপর গ্লেন ফিলিপস আর ওই জায়গায় ওই মানে ওই ড্যারিয়েল মিচেলের মধ্যেও তখন কিন্তু একটা ওই 50+ রানের পার্টনারশিপ হয়ে গেছিলো, ওই 57 রানের মনে পার্টনারশিপটা হয়েছিল, ওই পার্টনারশিপটাকেও ব্রেক করেছিলেন এই বরুণ চক্রবর্তী মিড ওভার্সে এসে। মানে তিনি মানে সব দিকেই যেমন বোলিং করতে পারেন, পাওয়ার প্লেতেও বোলিং করতে পারেন, মিড ওভার্সেও বোলিং করতে আর কি একবারে সিদ্ধহস্ত, ডেথ ওভার্সেও বোলিং করতে পারেন। আর তাছাড়া তিনি পার্টনারশিপ ব্রেকার হিসেবেও এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পেইনে ভারতের হয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন। মাত্র 3 ম্যাচ খেলেই তিনি কিন্তু 9টা উইকেট শিকার করে টুর্নামেন্টে সেকেন্ড হাইয়েস্ট উইকেট গেটার হয়েছেন। আমি মনে করি বরুণ চক্রবর্তী আর একটা ম্যাচ মানে খেলার যদি সুযোগ পেতেন তাহলে তিনি কিন্তু এই টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট গেটার হয়ে গেলেও যেতে পারতেন। আর এছাড়া ভারত এই টুর্নামেন্টেও একমাত্র ফাইনাল ম্যাচ ছাড়া প্রতিপক্ষকে কিন্তু সব ম্যাচেই অল আউট করে দিয়েছিল। তো ওই মানে ভারত মোট প্রতিপক্ষের উইকেট তুলেছিল 47টা, তার মধ্যে 26টাই নিয়েছে এই ভারতের 4জন স্পিনার। আর তার সাথে কিন্তু আমি বলছিলাম ওই রান আটকানোর যে কাজটা সেটাও কিন্তু অ্যাট দ্য সেম টাইম এরা খুব ভালোভাবেই করে দেখিয়েছে। আকসার প্যাটেল আর রবীন্দ্র জাডেজা এই দুই স্পিনারের ইকোনমি রেট ছিল 4.36, বরুণ চক্রবর্তীরও ছিল ওই 4.5 মতো, আর কুলদীপ যাদবেরও ছিল ওই আন্ডার 5। তার মানেই ভাবুন রান আটকানোর কাজটাও কিন্তু অ্যাট দ্য সেম টাইম এরা খুব ভালোভাবেই করে দেখিয়েছে উইকেট নেওয়ার পাশাপাশি। তো আপনারাও কি আমার মতোই মনে করেন ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে সাকসেসফুল ক্যাম্পেইনটা হলো, ভারত যে আলটিমেটলি দিন শেষে ট্রফি উছিয়ে বাড়ি ফিরল, তাতে করে এই 4জন স্পিনারের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।